আজ শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। জাতীয় সংসদ ভবনে বিকেল ৩টায় শুরু হবে অধিবেশন, যা চলবে ২৯ জুন পর্যন্ত। এরই মধ্যে অধিবেশন পরিচালনায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এই অধিবেশনেই উপস্থাপন ও পাশ হবে নতুন অর্থ বছরের বাজেট। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বাজেট, যার আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলনও থাকবে এ বাজেটে। এক লাফে ২৫% বাড়ছে জলবায়ু তহবিল। আসছে বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় ৫২,০০০ কোটি টাকা, যা ব্যয় হবে ২৫ মন্ত্রণালয়ের মাধ্যমে। আর সবচেয়ে বেশি ব্যয় হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। তবে ব্যয়ের এমন ধার নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের মাধ্যমে পরিকল্পিত প্রকল্প নেওয়া দরকার। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতি মোকাবিলায় কয়েক বছর ধরেই বরাদ্দ বাড়ছে বাজেটে। তারেক সরকারের প্রথম বাজেটেও বেশ গুরুত্ব পাচ্ছে জলবায়ু বাজেট। চলতি বছরের চেয়ে প্রায় ১১,০০০ কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে ৫২,০০০ কোটি, যার ৩৯,০০০ কোটি ব্যয় হবে ক্ষতি মোকাবিলায়, ৮,০০০ কোটি যাবে দুর্যোগের ঝুঁকি কমানোর উদ্যোগে, আর বাকিটা গবেষণা সহ অন্যান্য খাতে। যদিও বাজেট বরাদ্দের এই পদ্ধতির সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ সরকার ক্লাইমেট চেঞ্জের জন্য সেপারেটলি কোনো প্রোগ্রাম করে না, বাজেটে কোনো টাকা বরাদ্দ নেই। ইউএনডিপি নিজেদের উদ্যোগে, সরকারের উদ্যোগে না, একটা আলাদা প্রতিবেদন প্রতি বছর তৈরি করে। সেটা হচ্ছে বাংলাদেশের বাজেটের কত টাকা জলবায়ু পরিবর্তনে খরচ হচ্ছে, অর্থাৎ বাজেট করা হয়নি। এই যে গভর্নমেন্ট বলছে যে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে সৌর বিদ্যুৎ থেকে, ভালো কথা, এটা খুবই ভালো কাজ। এটাই তো জলবায়ু পরিবর্তনের একটা কাজ। এই বাজেটটা কি জলবায়ু পরিবর্তনের জন্য করা হয়েছে? এই কাজটা কি জলবায়ু পরিবর্তনের জন্য করা হচ্ছে? উত্তর হচ্ছে না। ২৫ কোটি গাছ লাগানো হচ্ছে, এটা কিন্তু মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন দুটোরই কাজ করবে, কিন্তু এইটা কি ক্লাইমেট চেঞ্জের খাতে ধরা হচ্ছে? হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুটি কৌশলপত্র অনুসরণ করছে সরকার: জাতীয় অভিযোজন পরিকল্পনা এনএপি এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান এনডিসি। এনএপি বাস্তবায়নে ২০৫০ সালের মধ্যে ব্যয় করতে হবে $২৩০ বিলিয়ন। সে তুলনায় সরকারের বর্তমান ব্যয়ের ধারা বেশ কম। প্রায়োরিটিগুলো চিহ্নিত করা আছে ন্যাপ ডকুমেন্টে, এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে অ্যাডাপ্টেশন। বিদেশি দাতাদের মাথা ব্যথা হচ্ছে, তাদের হচ্ছে মিটিগেশন। তারা আমাদেরকে পুশ করে মিটিগেশন করতে। উপকূলে খাবার পানি নেই, লবণাক্ততা সব, সেটার বিরুদ্ধে সেটাকে মোকাবেলা করার জন্য প্রজেক্ট হচ্ছে, কিন্তু সেটা পানির প্রজেক্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তনের সাথে রিলেট করা হচ্ছে না। সমন্বয় করা দরকার, এবং তার জন্য ন্যাশনাল লেভেলে কোঅর্ডিনেশন প্রয়োজন, এটা নাই। বরাবরের মতো এবারও অর্থ ব্যয় হবে ২৫ মন্ত্রণালয়ের মাধ্যমে। সর্বোচ্চ ১২,০০০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় পাচ্ছে ১০,০০০ কোটি, পানি সম্পদ মন্ত্রণালয় পাবে ৬,০০০ কোটি টাকা। রুহুল আমিন, ৭১, ঢাকা। আয় বাড়াতে নতুন নতুন উৎসের আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা নাকচ হয়ে যাচ্ছে উচ্চ পর্যায়ে গিয়ে। ফলে রেকর্ড রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা শেষ বিচারে গিয়ে কঠিন হয়ে পড়বে নতুন বাজেটে। বিশ্লেষকরা বলছেন, বড় বাজেটের অর্থ জোগাড়ে প্রধান উৎসই এনবিআর। তাই দৃশ্যমান পদক্ষেপ, কর ফাঁকি বন্ধ ও আয়ের বহুমাত্রিক উৎস ছাড়া সম্ভব নয় অতিরিক্ত অর্থ সংগ্রহ। মইনুল হাসানের রিপোর্ট। এই ১-১.৫ মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। ১১ জুন সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। তার চেয়েও বড় চমক থাকছে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যে। কারণ এক অর্থ বছরের ইতিহাসে সর্বোচ্চ ৪.৫ লাখ কোটি টাকা সংগ্রহ করতে পারা সংস্থাকে দেয়া হচ্ছে ৬,০৪,০০০ কোটি টাকা আনার দায়িত্ব। অথচ চলতি অর্থ বছরের ১০ মাসে ঘাটতি ১ লাখ কোটি টাকার উপরে। রেভিনিউ সাইজ ধরা হয়েছে, এটা আদৌ বাস্তবসম্মত নাকি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে? আমার মনে হয় সেটা নিয়ে আমরা আলোচনা দেখতাম, কিন্তু আমরা সেটা না দেখে দেখছি যে বেশ তাড়াহুড়া করে বড় বাজেট,
বড় ট্যাক্স টার্গেট সেদিকে যাওয়া হচ্ছে, কিন্তু এটা বাজেট যখন রোল আউট হবে রিয়ালিটিটা ডিফারেন্ট হতে পারে। অবশ্য নতুন সরকারের আমলে বাড়তি অর্থ আদায়ে খানিক ভিন্নধর্মী চিন্তা করছিল এনবিআর। খোঁজা হচ্ছিল নতুন উৎস, চিন্তাও ছিল অভিনবত্ব, যেমন মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশায় আগাম কর বসানো, ধনীদের জন্য সম্পদ কর চালুসহ বেশ কিছু উদ্যোগ। কিন্তু শেষ পর্যন্ত তার সবই বাদ পড়েছে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে। তাহলে প্রশ্ন, বাড়তি আয় আসবে কোথা থেকে? বাজেটের ডিটেলস দেখে বোঝা যাবে যে এগুলা তারা ব্যালেন্সিংটা কিভাবে করছেন। তবে এই পর্যন্ত যা শোনা যাচ্ছে এতে মনে হচ্ছে যে উচ্চ অভিলাষী কিছু লক্ষ্য সেখানে থাকবে। পরে বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্য অর্জিত হবে না, আদায়ের লক্ষ্য অর্জিত হবে না। ঘাটতিটা কিভাবে ম্যানেজ করে সেটাই দেখার বিষয়। ৬৭% ১ কোটি টাকার বেশি আয় করে যারা করজালের বাইরে রয়েছে। সুতরাং এই যে বিপুল পরিমাণ রয়েছে, পার্সোনাল ইনকাম ট্যাক্স হোল্ডার রয়েছে যারা ঢুকছে না, এবং কর্পোরেট ট্যাক্স হোল্ডার রয়েছে যারা ঢুকছে না, তাদেরকে যদি করজালে আনা যায় তাহলে রাজস্ব আদায় বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। রাজস্ব আয় বাড়াতে আরেক প্রয়োজনীয় পদক্ষেপ যৌক্তিক সংস্কার। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে দৃশ্যমান উদ্যোগ থাকলেও তা সামনে এগোয়নি নানা জটিলতায়, যা এখনও বড় বাধা হয়ে আছে আয় বাড়ানোর ক্ষেত্রে। অন্যদিকে রাজস্ব সংগ্রহ ও ব্যবস্থাপনা পুরোপুরি স্বয়ংক্রিয় না হওয়ায় কোষাগারে জমা হচ্ছে না বড় একটা অংশ। তাই এসব জায়গা উন্নতি না করলে বাড়তি আদায় কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে করজাল বাড়ানো ও করছাড় যৌক্তিকভাবে কমানো না গেলে সুফল আসবে না রাজস্ব আদায়ে। রূপান্তরমূলক সংস্কার যদি না হয় তাহলে যে লক্ষ্যের কথা বলা হচ্ছে এইটা অর্জন করা সম্ভব না। রূপান্তরমূলক সংস্কার হলেও এই ৬ লক্ষ কোটি টাকা ১ বছরের মধ্যে আপনি আদায় করতে পারবেন সেটাও খুব দুরূহ। বর্তমানে বাংলাদেশে কর জিডিপির অনুপাত ৬% ঘরে। মইনুল হাসান, ৭১, ঢাকা। রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। তাই ব্যাংক খাতের সংস্কারে কমিশন করবে সরকার। ব্যাংক খাতে সুশাসনে ইআরএফের সেমিনারে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। বলেন, ভুল পরিসংখ্যান দেখিয়ে বিগত দিনে অর্থনীতির তথ্য উপাত্ত নয়-ছয় করা হয়েছে। এই সময় অর্থনীতির বিকাশের স্বার্থে জবাবদিহিতামূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দেন মন্ত্রী। সভায় ব্যাংক খাতে সংস্কার পরিবর্তনের বিষয়টি আরও গুরুত্বের সাথে দেখছে বলে জানান তিনি। ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। কারণ এটা ছাড়া কিভাবে করবো? এটা ছাড়া তো করার কোনো পথ নাই। আমি যদি গণমাধ্যম সংস্কারের কথা বলতে পারি, আমি যদি দুর্নীতি দমনের ক্ষেত্রে কমিশনের কথা বলতে পারি, আমি যদি প্রশাসন সংস্কারের কথা বলতে পারি, তাহলে ব্যাংকিং খাতের মতো এরকম মোস্ট একেবারে কি বলে ফ্লো, সোর্স অফ দ্য ব্লাড ফ্লো, আমি সেটাকে কেন সংস্কার করবো না? করতেই তো হবে আমাকে। ইট ইজ ইমপ্লাইড যে আমরা এটা করবো। দর্শক, ব্যাংক খাতে সুশাসন নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্লোয়ার হিসেবেই বলেন, এটা অ্যানালিটিক্যাল স্টেক হোল্ডার হিসেবেই বলেন, আর ডিসক্লোজার স্টেক হোল্ডার হিসেবেই বলেন, মিডিয়ার ভূমিকা অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল। এবং এটা ছাড়া ফাইন্যান্সিয়াল সেক্টরের বেসিক প্রিন্সিপালেও যদি আমরা যাই, সেটা আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। সুতরাং 3টা বা 4টা জায়গা আমার মনে হয় ব্যাংকিং গভর্নেন্সে মিডিয়ার জন্য, মিডিয়ার রোল ব্যাংকিং গভর্নেন্সে খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যেটা আমি প্রথমেই বললাম, হুইসেল ব্লোয়ার, সেটা হলো একদিকে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, আরেকটা হলো আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা বাংলাদেশের ক্ষেত্রে দুটাই হয়েছে, ভালোভাবেই হয়েছে সেই 15-16 অনওয়ার্ডস। সেকেন্ড হলো মার্কেট ডিসিপ্লিন এনফোর্স করতে কিন্তু হেল্প করে, বিশেষ করে স্টেক হোল্ডারদের জন্য, ব্রডার স্টেক হোল্ডারদের যে অ্যাওয়ারনেস, ইনফরমেশন প্রয়োজন হয়, সেইটা কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর রিপোর্টিং মিডিয়া থেকে সেটা আমরা আনতে পারি। থার্ড হলো রেগুলেটরি ক্যাপচার। এই জায়গাটা হয়তো পিছাতে বা বন্ধ করতে সহায়তা করে। রেগুলেটরি ক্যাপচার হলো যখন একটা রেগুলেটর বা পলিসি মেকার সেক্টরের কথা চিন্তা না করে একটা পার্টিকুলার কোয়ার্টার, গোষ্ঠীর কথা চিন্তা করে সেক্টরের বা রেগুলেটরি ডিসিশন নেয়। এগেইন এটাও হয়েছে বাংলাদেশে, বিশেষ করে ব্যাংকিং এ আপনি দেখেছেন, এনার্জিতে হয়েছে। কার মাধ্যমে আমরা জানতে পারি? পাবলিক কিভাবে জানতে পারে? মিডিয়ার মাধ্যমে। সেই জায়গাগুলোয় আমার মনে হয় মিডিয়ার ভূমিকা এখন গত 18-20-21 মাস হয়ে গেছে, মিডিয়ার সেই ব্যাংকিং এর সেই গভর্নেন্স প্রবলেম আর নাই, বাট
নাই বলে সামনে থাকবে না, হবে না, এই আমরা কমপ্লিসেন্ট হতে পারি না। অলরেডি দর্শক, ব্যাংক খাতের সুশাসন নিয়ে ইআরএফএস সেমিনার চলছে, আমরা ছিলাম সেখানে, যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। IMF এর পরামর্শে 15% একক ভ্যাট হলে 1,65,00,000 মানুষ দরিদ্র হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। চর্চা আয়োজিত গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় বক্তারা বলেন, আওয়ামী আমলের লুটপাট ও দুর্বল ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিতে হবে সমন্বিত উদ্যোগ। এ সময় নতুন শিল্পায়ন বা বন্ধ কারখানা চালুর আগে বিদ্যমান সংকটাপন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সহায়তা চান উদ্যোক্তারা। মিসবাহ হাসানের রিপোর্ট। সংকটের এই সময়ে বাজেট কেমন হওয়া উচিত এমন প্রশ্নে রাজধানীর সিডাপে মুখোমুখি হন অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা। চর্চা আয়োজিত গোলটেবিলে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের বিষয়টি উঠে আসে, যেখানে বক্তারা বলেন অর্থনীতিকে গতিশীল করতে প্রয়োজন বাস্তবমুখী ও সংস্কার ভিত্তিক বাজেট। এবার বাজেটের একটা বড় বিষয় হলো আস্থা পেরোতানা। এই আস্থা শুধু আমাদের এক পক্ষের না, আস্থা ফেরতানা যাবতীয় সকল স্টেক হোল্ডার্সের। ওনাকে আগে সরকার অনেক কিছুই রাখেননি, কিন্তু একটা দুটা জিনিস রাখছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে ট্যাক্সের স্ল্যাবস। এবার দেখুন 3,75,000 টাকা হবে। এ সময় কর ব্যবস্থায় হয়রানি কমাতে প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ডিজিটালাইজেশনে মত দেন নীতি নির্ধারকরা। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে জোর দেন তারা। রাজস্ব আদায় বাড়ানোর যে একটা এমন একটা পর্যায়ে দিয়ে গেছে, দুঃখজনক। এটা থেকে উত্তরণের দুটো পথ, আর কোনো পথ আমাদের জানা নেই এবং পৃথিবীতে আমরা পাইনি। একটা হচ্ছে যে অর্থনীতি যদি গতি সঞ্চারিত হয়, অর্থনীতি যদি সম্প্রসারিত হয়, তাহলে কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান যদি বাড়ে, যেটা প্রগতিশীল কর কাঠামো গড়ে উঠবে। 3 মাসের মধ্যে সরকারের যতগুলো উদ্যোগ দেখা যাচ্ছে এবং আগামী বাজেটের মধ্যে তার যে প্রতিফলনটা থাকবে, সেটা মানে একটা বড় ধরনের শিফট। এদিকে উচ্চ সুদহার ও জ্বালানি সংকটে টিকে থাকা কঠিন বলছেন উদ্যোক্তারা। দাবি জানান নতুন শিল্পায়ন কিংবা বন্ধ কারখানা চালুর আগে বিদ্যমান সংকটপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সহায়তার। চলমান ফ্যাক্টরিগুলি যেগুলি মানে মরে মরে অবস্থায় আছে, এদেরকে কি বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নাই? যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আগে এদেরকে বাঁচান, এদের বাঁচানোটা সহজ। অর্থনীতিবিদদের মতে শুধু কর ভিত্তি সম্প্রসারণ দিয়েই অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়, এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আমি বাজেট 9,30,000 কোটি দেই বা আগের জায়গায় 7,98,000 কোটি রাখি, আমার হেলথের বাজেট আমি ডাবল করি আর এডুকেশনের ডাবল করি বা ইনফ্রাস্ট্রাকচার ডাবল করি, সবই ভেস্তে যায় অর্থ বছরের শেষের দিকে বাস্তবায়নের সক্ষমতার অভাবে। আলোচনায় গুরুত্ব পায় কৃষি খাত। বাজেটে কৃষি বরাদ্দ দ্বিগুণ করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। মনিটাইজ করা সম্ভব। মিসবাহ হাসান, 71, ঢাকা। দীর্ঘদিনের যুদ্ধ ও একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান। সম্প্রতি মার্কিন নৌ অবরোধে ভয়াবহ ধস নামে তেল রাজস্বে। এতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশটির অর্থনীতি। মূল্যস্ফীতি পৌঁছায় 83 বছরের সর্বোচ্চ 77.2%, যা থেকে উত্তরণে নিজেদের $24 বিলিয়ন সম্পদ অবমুক্তের বিনিময়ে শান্তি চুক্তি করতে প্রস্তুত তেহরান। নুসরাত মোমি জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞায় নজিরবিহীনভাবে কমেছে ইরানের তেল রপ্তানি। রপ্তানি অবরোধের কারণে স্বাভাবিক সময়ের 20 লাখ ব্যারেল নেমে এসেছে মাত্র 3 লাখ ব্যারেলে, যা গেল 6 বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া পতন ঘটে দেশটির মুদ্রা রিয়ালের মানে, ডলার প্রতি যা ঠেকে 14.25 লাখে। ফলে মূল্যস্ফীতি পৌঁছায় 83 বছরের সর্বোচ্চ 77.2%, আর পণ্যের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি পৌঁছায় 113%, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির জন্য সর্বোচ্চ। মূলত ইরানের আয়ের বড় খাত তেল রাজস্ব। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামায় বড় প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। এই যেমন হরমুজ প্রণালী বন্ধে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলে লাভবান হয় ইরান। এছাড়া দাম কিংবা রপ্তানির পরিমাণ কমলে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে দেশটি। তথ্য বলছে, মার্চে তেল খাত থেকে ইরানের আয় ছিল $5.13 বিলিয়ন। নৌ অবরোধে রপ্তানি কমে যাওয়ায় মে মাসে যা নেমে আসে মাত্র 837 মিলিয়নে, মার্চের তুলনায় যা 84% কম। ফলে গেল 2 মাসে দেশটির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $5.8 বিলিয়ন।
সাম্প্রতিক নৌ অবরোধ, যুদ্ধ, দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, ভর্তুকি তুলে নেওয়া ও মজুরি বৃদ্ধি, এই পাঁচের সমন্বয় কঠিন সংকটে ফেলেছে ইরানের অর্থনীতিকে। এছাড়া বন্দর অবরোধের কারণে বিকল্প স্থলপথে পণ্য আমদানিতে বাড়তি খরচের পাশাপাশি সরবরাহ সংকটে পণ্য মজুদের মতো ঘটনা অর্থনীতিকে আরও বিপর্যস্ত করেছে। ফলে মূল্যস্ফীতির পাশাপাশি বাড়ছে দারিদ্র্য। এমন সংকটের মাঝেও শান্তি চুক্তিতে সই করতে তেহরানকে অনবরত চাপ দিচ্ছে ওয়াশিংটন, যাতে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ইরান, যার মূলে রয়েছে অবরুদ্ধ $24 বিলিয়ন ছাড়ের নিশ্চয়তা, যা হলেই কেবল চুক্তি সম্ভব বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ মহল। নুসরাত মৌমি, ৭১। আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকায় সমুদ্র সৈকতে $1.5 বিলিয়ন রিসোর্ট নির্মাণ করছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। জানিয়ে ফুঁসে উঠেছে আলবেনীয়রা, ডাক দেয় আন্দোলনের, যেখানে দাবি করেন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন বাণিজ্যিক প্রকল্প হতে দেবেন না তারা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে ভিউসানার তার সমুদ্র সৈকত, যেখানে $1.5 বিলিয়ন রিসোর্ট তৈরি করছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স। জানিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা, বলছেন পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকায় বাণিজ্যিক এমন প্রকল্প হতে দেবেন না তারা। সংরক্ষিত এলাকাটি মূলত ফ্লেমিঙ্গো পাখি ও সিলদের আবাসস্থল। এছাড়া সামুদ্রিক কচ্ছপের প্রজনন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এই অঞ্চল। বিক্ষোভকারীদের দাবি, এটি তৈরি হলে কয়েকশো হেক্টর সমুদ্র সৈকত ক্ষতিগ্রস্ত হবে, হুমকিতে পড়বে প্রতি বছর ডিম পাড়তে আসা ফ্লেমিঙ্গো পাখির জীবন। তথ্য বলছে বিশ্বের মোট ফ্লেমিঙ্গোর 1%-এরও বেশি আছে আলবেনিয়ায়। বিলাসবহুল রিসোর্ট নির্মাণ হলে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। যারা এমন প্রকল্প অনুমোদন দিয়েছেন তারা আলবেনীয়দের পক্ষে নন। বুলডোজার ও ভারী যন্ত্রপাতি দিয়ে প্রকৃতি ধ্বংস আমরা মানব না। আমরা স্পষ্ট বলতে চাই, আলবেনিয়া শুধুমাত্র আলবেনীয়দের, যা বিক্রির জন্য নয়। আমরা স্বপ্ন দেখতাম বলে 2 মেয়াদের সরকারকে ভোট দিয়েছি, কিন্তু এখন যা হচ্ছে তা বাড়াবাড়ি। আমরা প্রতারিত বোধ করছি। এটি হওয়া উচিত নয়। ব্যয়বহুল রিসোর্ট হলে সমুদ্র সৈকতের খরচ বহন করতে পারবো না আমরা, যা আমাদের অর্থনীতি কিংবা কর্মসংস্থানের জন্য সুখবর আনবে না। জানা যায়, একটি বড় বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে 2024 সালে এই রিসোর্ট নির্মাণের ঘোষণা দেন কুশনার। ওই একই মহাপরিকল্পনায় সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সাবেক সেনা সদর দপ্তরেও একটি বিলাসবহুল কমপ্লেক্স বানানোর কথা ছিল। তবে স্থানীয়দের তীব্র ক্ষোভের মুখে গেল বছর সার্বিয়ার সেই প্রকল্প থেকে পিছু হটতে বাধ্য হন ট্রাম্পের এই জামাতা। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।